জবাব চাই বিপ্লবীরা। আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না এমন স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগের পর থেকেই হলে রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সংগঠকরা বলেন, আওয়ামী লীগের দোসরদের কিভাবে নিয়োগ দেয়া হলো তার জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা হাজির হয়েছে, আপনার সেটাকে রাখতে পারছেন না, সেটার মান রাখতে পারছেন না, সেই অনুসারে রাষ্ট্র চালাতে পারছেন না। এইভাবে যদি চলতে থাকে আমাদের কিন্তু নতুন আরেকটি সরকার তৈরি করতে বিন্দুমাত্র সময় লাগবে। বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে কোন ফ্যাসিবাদের দোষরদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না। যারা মনে প্রাণে মুজিববাদকে লালন করে, যারা মুজিববাদ প্রতিষ্ঠায়, একটি ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠায় এত বছর পর্যন্ত বাংলার মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে, এদের কাউকে আমরা উপদেষ্টায় দেখতে চাই না। যারা মানে মুজিব তাদের কাবা, ধানমন্ডি 32 তাদের কাবা, সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ জুলাই বিপ্লবের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে লাল কার্ড দেখানোরও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। যদি আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন, আপনারা উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইরা এমনি এমনি রক্ত দেয় নাই, আপনারা এই ঠিকানিতে চড়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু ফাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করার জন্য প্রস্তুত। যাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন গত 16 বছরে তাদের অবদান কি? ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই, তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই। কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে, তার ছাত্র নাগরিকের সাথে 24-এর গণঅভ্যুত্থানের সাথে আপনারা প্রতারণা করছেন। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠরোধ করবেন, আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এই উপদেষ্টাদের দ্রুত অপসারণ করা না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে শেষ হয় কর্মসূচি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী দোসরদের উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিপ্লবের চেতনাকে আঘাত করেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সংকট সমাধানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছে। নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান, আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় না। তো কি জন্য এই যুদ্ধ, কি জন্য আমাদের এই আত্মদান? আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তৃষা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়ো ভোটের এমপি। শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের তার ভাই, তাকে কি করে উপদেষ্টা করা হলো, কোন যোগ্যতায়? অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যেন এই সরকারকে কবজা করতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের কথা বলার পরে সত্যিকার
নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। অন্য কোনো মুখোশে গণহত্যাকারীরা যেন দেশে ফিরতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। সচিবালয়ের মূল ফটক আটকে দিনভরে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, সেনাবাহিনীকে দিয়ে হল নির্মাণ সহ 3 দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দিতে হবে শিক্ষা উপদেষ্টাকে। কিন্তু শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অসুস্থ থাকায় এই দায়িত্ব এসে পড়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অধ্যাপক এম আমিনুল ইসলামের উপর। প্রথম কার্যদিবসেই শিক্ষার্থীদের মুখোমুখি হতে হয় তাকে। নানা মহলে সমালোচনা মাথায় নিয়েই প্রথম দিন অফিস করেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। বাজারের অস্বস্তির প্রসঙ্গ ছাপিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার বিরুদ্ধে খুনের মামলার প্রসঙ্গটি। যারা আন্দোলন করেছে তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই, আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিসইনফর্ম, ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয় আর কি, বাট ওনাদের যে আবেগ সেটা তো ট্রু, দিস আই ডু নট ডিনাই। আবার একটা গুজব ছড়াইছে যে আপনার নামে একটা মামলা আছে, এখন ওই মামলাটা তো অনেকের নামই হচ্ছে, পান্না ভাইয়ের নামে হয়েছে। এক্স্যাক্টলি, তিনি কিভাবে আন্দোলনে সক্রিয় ছিলেন, অ্যাডভোকেট এটাই পান্না। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছে? আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি, বাট আমরা নিশ্চিত হলে অফকোর্স এটা লিগ্যালি ফেস করা হবে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম রোববার শপথ নেন উপদেষ্টা হিসাবে। তবে তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান, কৌশলগত কারণে উপদেষ্টার শপথ নিয়েছেন মাহফুজ আলম। কোনো দপ্তর দেয়া হয়নি বা দপ্তর দেয়া হবে এমনও কোনো আলোচনা নেই। তিনি যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করবেন। তাকে কিছু কৌশলগত কারণে এবং কোনো কোনো ক্ষেত্রে তার পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য তার পদমর্যাদাটা বাড়ানো হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সংযুক্ত আলী ইমাম মজুমদার অফিস করেন খাদ্য মন্ত্রণালয়ে। সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্বাচন নিয়ে সরকারের ভাবনা পরিষ্কার করেন তিনি। জাতিসংঘের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো চালু করা হলো প্রবাসী লাউঞ্জ। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্তমান সময়ে বিমানবন্দরের পরিবেশ নিয়ে সন্তোষ জানান প্রবাসীরা। আরো 3 বার আসছি, আমার এবার খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলা দেখছি বা যে ব্যবহারগুলা পাইছি আমরা এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা IOM এর উপপ্রধান ফাতিমা নুসরাত গাজালি বলেন, অভিবাসীদের সহায়তায় প্রায় 100 জন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। To be able to facilitate their comfort and also to make their migration journey a safe and a comfortable one. বিমানবন্দরে অপেক্ষমান প্রবাসী বাংলাদেশি যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়েই দেশ চলে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা সেই ব্যবস্থা করছি যারা নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই, এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাতটা আজকে করলাম। আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। প্রবাসীদের টাকা যেন দেশের উন্নয়নে ব্যয় হয় সেই ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে আরেকদিকে নিয়ে যায়, এটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে। আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা। এ সময় ই পাসপোর্ট ও সরকারি সেবা নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। ই পাসপোর্ট হবে আমাদের, ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। আগামীতে দেশের সর্বস্তরে যাতে রেমিটেন্স যোদ্ধারা ভিআইপি মর্যাদা পান তা নিশ্চিত করতে বলেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিশেষ এই লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি পাবেন সুলভ মূল্যে খাবার।
এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়ার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 5 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার করা আপিলের পরিপ্রেক্ষিতে সাজা বাড়িয়ে 10 বছর করেন উচ্চ আদালত। 2019 সালে আপিল বিভাগে 2টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন খালেদা জিয়াকে এ মামলাসহ সাজা পাওয়া 2টি মামলার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে খালেদা জিয়ার আইনজীবীরা মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নেন। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার খালেদা জিয়ার 2টি লিভ টু আপিল গ্রহণ করেন। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন। যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। আদালত পেপার বুক ডিসপেন্সুইত করেছে। আমরা ডিসপেন্সুইট চেয়েছিলাম, আমাদের প্রেয়ার আদালত গ্রহণ করেছে, মঞ্জুর করেছে, কাজেই পেপার বুকও ডিসপেন্সুইট করেছেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, ন্যূনতম সম্পৃক্ততা না থাকার পরও বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে এ মামলায় সাজা দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে প্রতিশোধ পরায়ণতা হয়ে হাইকোর্ট ডিভিশন প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন। বিগত সময়ে দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করলেও এখন তারা বলছেন আইন ও তথ্য অনুযায়ী মামলার আপিলে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। অ্যাকর্ডিং টু ল অ্যান্ড ফ্যাক্ট আমাদেরকে আগাতে হবে। ফ্যাক্টের বাইরে তো আমরা যেতে পারবো না। রেকর্ডে যা আছে সেই অনুযায়ী সাবমিশন দিতে হবে। এই টাকাটা বিভিন্নভাবে ট্রাস্টের নামে জমি কেনা বা বিভিন্ন কাজের চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা আছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 18 বছরে 37টি মামলা হয়েছে। গেল 3 মাসে 23টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। বাকি মামলাগুলো নিষ্পত্তির আইনি প্রক্রিয়া চলমান। 1996 সালের 12 জুন সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার আলোকে পরামর্শ তুলে ধরেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক সিইসি। নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তনের চেয়ে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। নির্বাচন পদ্ধতির কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে আমাদের ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমই কার্যকর হতে পারে। নতুন কোনো সিস্টেমের আমার মনে করি না যে এখানে যে সমস্ত দেশ সিস্টেম আছে সেই সব দেশেই যে এটাকে ভালোভাবে চলছে এটাও কিন্তু মনে করবেন না। বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমই, যেটার সঙ্গে মানুষ পরিচিত, এই সিস্টেমই কার্যকর করে দেওয়া দরকার। সাকসেস অফ ইলেকশন, সাকসেস অফ ল ইজ ইন ইটস অ্যাপ্লিকেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। যোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের উপরও জোর দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। যত রিফর্মস আপনি করুন, যত আইনের যত সুষ্ঠু সংশোধনী করুন না কেন, সবচাইতে বড় জিনিসটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইটসেলফ। নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার। যোগ্য, এরা যদি যোগ্য যদি না হন তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার, এটাও খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা আরও সুষ্ঠু হওয়া দরকার। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনের বিভিন্ন আইন কানুন পর্যালোচনা চলছে। প্রয়োজনে সংবিধান সংশোধনেরও প্রস্তাব থাকবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কেউ পক্ষে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। এরকম আরো অনেক বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে। তিনি জানান, ধারাবাহিকভাবে মতামত নেওয়া হচ্ছে নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে। তাদের সুপারিশগুলো পাওয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচনী সংস্কার। আমরা সব কিছুর কথা শুনতেছি, নির্বাচনী সংস্কার কোনো কথা শুনি না। আওয়ামী লীগকে যদি আপনাকে বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে কোনো সংস্কার করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই সংস্কারগুলো জাতীয় ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে হতে হবে।